স্বাগত জানাচ্ছে বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু। স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, হাসপাতালে হামের রোগী কমছে না, 2 ছেলে 2 হাসপাতালে, দিশাহারা মা বাবা এবং শিশুরা খেলতে চায়, মাঠ কোথায়, এ নিয়ে আছে একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলোতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সঞ্চয়ের সব খাত আস্থার সংকটে, ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, 5 দশকেও পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সুপার এলনিনোর বছর, দেশের আবহাওয়ার চরম ভাব বাড়বে, ইরান তাইওয়ান এআই নিয়ে অগ্রগতি ছাড়াই ফিরলেন ট্রাম্প, স্থানীয় ভোটে একক প্রস্তুতি এনসিপির, জোটের সিদ্ধান্ত পরে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন কুমিল্লা ও চাঁদপুর, 2000 শিল্পী নিগৃহীত। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, হাম নিয়ন্ত্রণে আসতে পারে জুনে, 24 ঘন্টায় আরও 12 শিশুর মৃত্যু, জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ, খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচি আছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নতুন আতঙ্ক জলাতঙ্ক। আল জাজিরার একটি বিশ্লেষণ আছে, 3 দিনের চীন সফরে কি নিয়ে ফিরলেন ট্রাম্প, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট আছে, এবং বাড়তি পশুর হাট বাড়াবে যানজট। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, শহরের পরিবারে নীরব ভাঙন, পুরুষের তুলনায় নারীদের তালাকের আবেদন সংখ্যা বেশি, এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের বড় সীমাবদ্ধতা ছিল ম্যান্ডেটের অভাব। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, লক্কর ঝক্কর বাসের সিন্ডিকেট, প্রভাবশালী রাজনৈতিক নেতা, পুলিশ, বিআরটিএ মিলেমিশে নষ্ট করছে রাজধানী, এবং হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান শুরু হচ্ছে, আস্থার সংকটে খুঁড়িয়ে চলছে পেনশন স্কিম, এবং লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত অসুস্থ চুপ্পু। আমার দেশের প্রতিবেদন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন করে ধারাবাহিক লোকসান, ঋণ দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকায়, এবং 6 দশক ধরে জাতীয় রাজনীতিতে অন্যতম প্রভাব দ্বীপ জেলা ভোলার। এ নিয়ে আছে বণিক বার্তার একটি প্রতিবেদন। দ্য নিউ এজের প্রধান শিরোনাম, কমন রিভার ওয়াটার ফেয়ার শেয়ার স্টিল এ ফার ক্রাই। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, কনজিউমার স্টেয়ার অ্যাট হায়ার পাওয়ার বিলস, ট্যারিফ হাইক্স, স্ল্যাব রিস্ট্রাকচারিং মে শার্পলি রেইজ ইলেকট্রিসিটি প্রাইসেস। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু। বলছিলাম যে হামের যে চোখ রাঙানি একটা লম্বা সময় ধরে প্রথম আলো করেছে, যে প্রতিবেদন করেছে, হাসপাতালে হামের রোগীর কমছে না, এর মধ্যে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু 451 জনে দাঁড়িয়েছে। ইত্তেফাক বলছে হাম নিয়ন্ত্রণে আসতে পারে জুনে। কালবেলা বলছে যে সমন্বিত চিকিৎসা গাইডলাইনের আসলে অভাব। আপনি আসলে যে হাম মোকাবেলায় ঘাটতিটা কোথায় দেখেন, এই যে হাম পরিস্থিতি যে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না? ধন্যবাদ সঞ্চালক মহোদয়, এবং একই সাথে বাংলা ভিশনের সুধী দর্শকবৃন্দ এবং বাংলা ভিশনের সকল শিল্পী, টেকনিশিয়ান, আলোকচিত্রশিল্পী, প্রযোজক, পরিচালক এবং সকলকেই আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনি সঞ্চালক মহোদয়, আপনি একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা যখন পত্রপত্রিকায় যখন এই খবর দেখি, অথবা যখন ইলেকট্রনিক মিডিয়ায় যখন এই খবর দেখি, আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। কারণ প্রতিটি পরিবারেই শিশু আছে, প্রতিটি পরিবারেই ছোট ছোট শিশুরা মায়ের কোলে আছে। তখন আমাদের মন কষ্টে ভরে যায় যে আমার পরিবারেও তো এই হাম হতে পারে। হামের বিষয়টা অনেক দিন ধরেই পরিলক্ষিত হচ্ছে, এবং প্রতিদিনই আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আপনি নিজেই ভেবে দেখুন, যখন বাবা মায়ের 2টি সন্তান, একটি মৃত্যু হয়েছে, আরেকটি মৃত্যুর মানে ছটফট করছে কখন বাঁচবে কখন মরবে, এই দৃশ্য প্রতিটি মানুষেরই হৃদয়কে স্পর্শ করবে। প্রশ্ন হলো, ব্যাপকভাবে প্রচারিত হওয়ার ফলে মানুষের মধ্যে একটি দুঃখবোধ, বেদনার্ত মন নিয়ে মানুষকে চলতে হয়। এখন প্রশ্ন হলো যে তার প্রতিকারটা কি? আমাদের মনে আছে যে ছোটবেলায় যখন হাম হতো, হাম কিন্তু খুব কম হতো, এবং কিছুদিন পরেই
এটা কিন্তু তার সুস্থতা লাভ করত শিশু, মৃত্যু খুব কম ছিল। তাহলে এটা কি বিষয়টা, এখন হামে এত মৃত্যু কেন? এর পেছনে আমার নিজের যেটা মনে হয় যে রিএজেন্ট, যেটা আপনার কিট হিসেবে বলা হয়ে থাকে, সেটা বোধহয় ঠিক সঠিকভাবে বোধহয় সেটার শক্তি সঞ্চয় করতে পারেনি। আর যে রোগ, সেই রোগ যা আক্রমণ করছে, সেই রোগ এবং সেই বীজাণুর শক্তি অসাধারণ শক্তি সঞ্চয় করেছে। কারণ আমরা জানি যে আমাদের করোনা হয়েছিল, সেই করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের একটি করোনার এক একটি রূপ বদল করে শক্তি সঞ্চয় করেছে, তেমনিভাবে হামের ক্ষেত্রে সেটা হয়েছে। সুতরাং প্রতিরোধ বা রিএজেন্ট যেটা আছে সেটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, অথবা এর চাইতেও আরও উন্নত মানের সেখানে আমাদের টিকার প্রয়োজন বলে আমার মনে হয়। জি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া দেখছি যে এই যে আইসিইউ সংকট এবং অভিভাবকদের উপর যে বাড়তি চিকিৎসা ব্যয়ের যে চাপ, এই জায়গাগুলোতে সরকারের জন্য আসলে সরকারের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? এই ক্ষেত্রে খুব সত্যি কথা বলতে গেলে এ কথা বলতেই হয়, বারবার বলা হয়েছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়টা কিন্তু খুব দুর্বল ছিল। তার আগের সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যত দুর্নীতি হয়েছে, একজন গাড়ি চালক 200 কোটি টাকা 300 কোটি টাকার মালিক হয়েছে, নানান ধরনের খবর ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী এবং এই খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি, এবং এটার যে প্রয়োজনীয়তা অপরিহার্য ছিল তা পারেনি, এবং হামের যে কিট, যে রিএজেন্ট, সেটাও সংগ্রহ করেনি। কিন্তু এটা শিশুদের জন্য একান্ত অপরিহার্য ছিল। সুতরাং বর্তমান সরকারের যেটা উচিত, তারা প্রচেষ্টা করে যাচ্ছেন এবং দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সংগ্রহ করছেন কিটগুলো এবং প্রতিটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, দিনরাত চেষ্টা করছেন। কিন্তু একথাও ঠিক যে আপনার পুরো রাষ্ট্রযন্ত্র, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রশাসন, সেখানে কোথাও না কোথায় কিছু না কিছু গাফিলতি এবং ত্রুটি আছেই। তবে আমরা আবেদন করব যে সরকার নিঃসন্দেহে আরও গুরুত্ব সহকারে সকল বিশেষ ব্যবস্থায় যেন আজকে চিকিৎসার উদ্যোগ সঠিকভাবে গ্রহণ করে। একটু প্রসঙ্গ বদল করে আমরা জানি যে প্রধানমন্ত্রী, আমরা যখন আলোচনা করছি তখন প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মাঝে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখেছি তার যে কোনো সাংগঠনিক বা সরকারি সফরে বেশ কয়েকটি বিষয় উল্লেখ থাকে, যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, এই যে নির্বাচনী ওয়াদা পূরণে তারেক রহমানের যেই ভূমিকাগুলো এবং তারেক রহমান যেই এইভাবে যদি বলি যে গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন নির্বাচনী ওয়াদা পূরণে, তিনি যে বলছেন যে যখন যেখানে যাচ্ছেন বলছেন তিনি নির্বাচনী ওয়াদাগুলো পূরণ করবেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, এই জায়গাগুলোতে আবার অনেকে কিন্তু তার বিরোধী পক্ষ যারা, তারা সমালোচনা করতে চান যে শুধু কার্ড বিতরণ করে আসলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে না। এই জায়গাটিতে আপনি কি বলবেন যে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার? প্রথম কথাটা হলো যে খাল খননের কর্মসূচি তো তিনি আগেই শুরু করেছেন। চাঁদপুরে তিনি যাচ্ছেন, খাল 2 জায়গা খনন করবেন এবং 2টি জায়গায় খাল উনি খনন করবেন, একটা চামটাপুর আর একটা হচ্ছে হাটবাজার, ওই কাছাকাছি একটি 2টো জায়গায়। তো খাল খননের কর্মসূচিতে ওইটা ভালো, এটাকে পানিকে সংরক্ষণ করা, সেচ কাজে ব্যবহার করা, এটা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। কৃষিতে একটা বিপ্লব আনয়ন করার, এবং এর সাথে কিন্তু সম্পর্কিত নদী বা অন্য একটি বিষয় আজকে আছে, আপনি নিশ্চয়ই পরে বলবেন। সুতরাং এটা একটা অত্যন্ত ভালো কাজ। আর যে কথাটি বলেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে বিরোধী পক্ষ একটি সমালোচনা করতে চায়, এই যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন, বিরোধী পক্ষ সমালোচনা করছেন যে এটা দিয়ে তো কিছু হবে না বা কিছু সংখ্যক মানুষ পাবে। দেখুন, আমাদের দেশটি একটি উন্নয়নশীল দেশ, আমাদের জনসংখ্যা বিপুল জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে কোথাও না কোথা থেকে কাজ তো শুরু করতে হবে। একবারে আমি সকলকেই ফ্যামিলি কার্ড দিতে পারছি না, কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং দ্রুত গতিতে তা বিস্তৃত হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে একটু শুনুন, এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হলো যে দুর্নীতিকে আপনার প্রতিহত করতে হবে। সাম্প্রতিককালে আমি এই সরকারের বিএনপি একটি শক্তিশালী একটা
হাই লেভেল ডেলিগেশনের আমি একজন সিনিয়র মেম্বার ছিলেন। আমি চায়নায় ঘুরে এলাম, চীন 10 দিন ব্যাপী। এখানে আমি যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমাকে গ্রহণ করতে হয়েছে, যেমন এখানে ইনফরমেশন টেকনোলজি, এআই এবং অন্যান্য যে বিজ্ঞানভিত্তিক কৃষি, শিল্প, শিক্ষা, শিশু পরিচর্যা এবং চিকিৎসা সামগ্রিক অবস্থান দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই যে আজকে প্রধানত চাইনিজরাও মনে করেন, যারা আমাদের অনেক গাইড ছিলেন, কথা বলেছি দীর্ঘ সময় 10 দিন, তারা বলেছেন প্রধান হচ্ছে দুর্নীতি। আপনি নিশ্চয়ই জানেন যে 2 জন প্রতিরক্ষা মন্ত্রী চীনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং এই দুর্নীতির জন্য। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উদ্যোগ গ্রহণ করেছেন, বিরোধীদের কোনো খারাপ শব্দ ব্যবহার করে সমালোচনা বা অন্য কোনো কিছু না করে তিনি কিন্তু আন্তরিকভাবেই সেখানে শুরু করেছেন কাজ, এবং এই কাজকে দ্রুতগতি এগিয়ে নিয়েছেন। তাহলে সকলের কর্তব্য হবে কি, রাষ্ট্রযন্ত্র এবং নিজের পার্টি অঙ্গ সংগঠন সকলের কর্তব্য হবে দুর্নীতি থেকে দূরে থেকে কাজকে এগিয়ে নিয়ে যাও। সুতরাং বিরোধীরা সমালোচনা করবেন, কিন্তু কাজ আমাদের করে যেতে হবে। দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়তে নিশ্চিত হবে। করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আপনি নিজেই প্রসঙ্গে যাচ্ছিলেন, এই যে খাল খনন, সেই প্রসঙ্গ ধরে আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এই যে 5 দশকেও যে পানির ন্যায্য হিস্সা আদায় হলো না, কবে আদায় হবে? আসলে আমরা কবে আসলে পানির ন্যায্য হিস্সা পাবো? আসলে ব্যাপারটা হলো কি জানেন, যে প্রতিদিনের ঘটনাই কিন্তু ইতিহাস হয় না। এমন একটি ঘটনা জাতির জীবনে ঘটে যেটা ইতিহাস, যেটা 52 সনের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ। তেমনিভাবে ফারাক্কাটাও কিন্তু একটি ইতিহাস। 1976 সালের 16 মে, ঠিক আজকের এই দিনে 50 বছর আগে, তখন আমরা ছোট ছিলাম, আন্দোলন করেছি, ছাত্র ইউনিয়ন করেছি, ন্যাপের কর্মী হিসেবে সংগঠিত করেছি। ফারাক্কা লং মার্চে যেতে হবে। আর এই লং মার্চের আইডিয়াটা এসেছিল মাও সেতুংয়ের সেই ঐতিহাসিক লং মার্চ, চীন বিপ্লব 1949 সালে। আমি 4 বার চীন গিয়েছি, এই এলাকাগুলোও আমি দেখেছি আর কি। যাই হোক, সেই লং মার্চ আমরা সংগঠিত করেছিলাম। সেই লং মার্চ মৌলানা ভাসানী কীভাবে ভাবলেন, বাংলাদেশের আসামের নদীগুলো সম্পর্কে মৌলানা ভাসানীর ছিল একটি বাস্তব একটা অভিজ্ঞতা ছিল। তিনি নৌকা ভ্রমণ করে কৃষককে দেখতেন, নদীকে দেখতেন, প্রকৃতিকে দেখতেন, মানুষের বাঁচার সংগ্রামকে দেখতেন। আরেকজন নদীর সাথে পরিচয় ছিল, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও নদীতে ঘুরতেন বজরা নিয়ে। সুতরাং দুজনের দেখার অবশ্য তারতম্য ছিল। এটা কেমন করে মনে বলেন দৃষ্টিতে, আরেকজন বাস্তব। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হলো যে এই ফারাক্কা কিন্তু পাকিস্তান আমল থেকে কিছু কিছু প্রতিবাদ উঠেছিল, কিন্তু আমাদের দৃষ্টি ছিল যে আমাদের স্বায়ত্তশাসন, আমাদের স্বাধীনতা। তখন এই আন্দোলনের দিকে আমরা গিয়েছিলাম মৌলানা ভাসানী, এরকম খুব ছোট ছিলাম তখন আমরা। এরপরে মৌলানা ভাসানী যখন দেখলেন যে আমাদের দেশের তো শুষ্কতা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আমার বাড়ি পাবনায়, আমি দেখলাম যে এই পদ্মাটা সরে গিয়েছে অনেক দূরে। আপনার পাবনা শহর নদীর তীরবর্তী, পদ্মার তীরবর্তী মানসিক হাসপাতাল এবং ঠাকুর অনুকূল চন্দ্র, উনি খুব পরিচিত এই এই তৎকালীন উপমহাদেশেই পরিচিত ছিলেন। তখন পদ্মা সরে গেছে। মৌলানা ভাসানী তখন এইটা 1976 সালের 24 ফেব্রুয়ারি উনি বললেন যে ফারাক্কার বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে। ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ দিয়ে পানি টেনে নিয়ে যাচ্ছে, বর্ষার সময় ছেড়ে দিচ্ছে। এর পরবর্তী সময়ে 20 মার্চ তিনি সংবাদপত্রে বিবৃতি দিলেন। 17 এপ্রিল তিনি সরাসরি ঘোষণা করলেন 16ই মে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে ফারাক্কা লং মার্চ হবে। আমরা সংগঠিত করলাম, সর্বত্র আলাপ আলোচনা করে সমস্ত নেতা, এই শুধু ন্যাশনাল পার্টি নয়, অন্য অন্য পার্টির সকলেই, আপনি হয়তো নিশ্চয়ই একটু আমি সংক্ষেপেই বলবো, তাদের ডেকে নিয়ে লং মার্চে আমরা রাজশাহী মাদ্রাসা ময়দানে সমবেত হলাম 16 তারিখ, এবং রওনা হয়ে 17 তারিখে কনসার্ট, মহানন্দা নদীর তীরে কনসার্টে ভারতের বর্ডারের কাছে যে মৌলানা ভাসানী হাত তুলে বললেন এখান থেকে কেউ নড়ো না। উনি নিয়ম মানতেন যে কেউ যেন সীমান্তে পা না রাখে। তখন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিলেন, একটি চিঠি দিলেন যে তোমার বাবার সাথে আমার পরিচয় ছিল, তোমার ঠাকুরদার সাথে পরিচয় ছিল, আজ এই দেশটাকে বাঁচানোর জন্য তুমি এটাকে রক্ষা করো। এই হচ্ছে ফারাক্কা
বিষয়। এর পরবর্তী সময়ে আপনার অনেক ইতিহাস আছে, আমার জানা আছে। এই যে আমি যে প্রশ্নটা রেখেছিলাম, যে 5 দশক পানি ন্যায্য হিস্সা তো আদায় হলো না। 5 দশক পানির ন্যায্য হিস্সা আদায় হলো না এই কারণের জন্য যে আমাদের এখানে যে সরকার যারা ছিল তারা উদ্যোগটা গ্রহণ করেনি। কারণ 1975 সালে ভারতের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল যে আপনার রিভার কমিশন, যৌথ রিভার কমিশন, তারা 2 মাস অন্তর বসবে, পর্যালোচনা করবে এবং কত কিউসেক পানি লাগবে সেটা দেবে। কিন্তু সেটা ভারত রক্ষা করেনি। আপনি বলছেন 50 দশক হয়নি। একটি দেশের ইচ্ছাতেই তো আর এই আন্তর্জাতিক নদীর কাজ তো হবে না। এটা আন্তর্জাতিক নদী, দুটি দেশের সম্মতি দরকার। হেলসিঙ্কিতে যে চুক্তি হয়েছিল, তারপর ইভেন আপনার মানে জাতিসংঘের যে আইন আছে, সমস্ত আইন অনুযায়ী আন্তর্জাতিক নদী যে দেশের উপর দিয়ে প্রবাহ হবে তার ন্যায্য পানি প্রাপ্যতা থাকবে, সেগুলো ভারত একতরফাভাবে স্বীকার করে। এই কথাটা এই যে আমরা বারবারই বলি যে ভারত তো আন্তর্জাতিক ন্যায় নীতির কোনো তোয়াক্কা করে না, এই জায়গাটিতে তাকে জবাবদিহিতার মধ্যে আনার আসলে মানে রুলস রেগুলেশন, তাকে জবাবদিহিতার জন্য আনার জন্যে জিয়াউর রহমান এটাকে জাতিসংঘে এই প্রশ্ন উত্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া জাতিসংঘে উত্থাপন করেছিলেন। একটি কাজ হয়েছে, তা হলো এই যে 1977 সালে যখন মোরারজি দেশাই যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পরে, সেই সময় তাদের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম উনি বাংলাদেশে সফরে এসেছিলেন। এই পানির বিষয়ে তারা সেখানে একটা চুক্তি করা যায় কিনা। জিয়াউর রহমান তখন সাদরে তাকে গ্রহণ করে এম.এস. খান, তিনি ছিলেন তখন আপনার ভাইস অ্যাডমিরাল এম.এস. খানের সাথে চুক্তিতে বি.এম. আব্বাস, এটি সিদ্দিকী সাহেব, আমজাদ হোসেন, তারা এই পানি বিশেষজ্ঞরা একটা সিটিং করেছিলেন। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হলো। শেষ মুহূর্তে প্রচেষ্টা করে তখন আপনার একটা চুক্তি হল। এই চুক্তিটা পরিপূর্ণতা না, এটা একটা সাময়িক চুক্তি হিসাবে আপনার হলো, যেটা নয়াদিল্লিতে 77 সালে জুনে চুক্তিটা হবে এবং সেই অনুযায়ী দেখা গেল যে নয়াদিল্লিতে তখন চুক্তিটা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এরপরে যখন আবার সময়ের মেয়াদটা পেরিয়ে গেল, ভারত তখন আর এই চুক্তিকে আপনার সম্প্রসারিত করেনি। আবার যখন দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী হলেন, সর্বদলীয় সরকার, তখন পশ্চিমবঙ্গে জ্যোতি বসু ছিলেন তখন মুখ্যমন্ত্রী, তাঁর প্রচেষ্টায় আর একটা চুক্তি হয়েছিল। কিন্তু সর্বশেষ 1995 সালে এসে দেখা গেল যে আবার ওই একই অবস্থা, সেখানে আবার ফারাক্কা চুক্তি নিয়ে এর মেয়াদ বৃদ্ধির কিছু করছে না। অর্থাৎ আপনি 50 বছরের কথা বললেন, বারবার সরকার চেষ্টা করেছে কিন্তু হয়নি। কিন্তু এই কথা খুব সত্য যে আওয়ামী লীগ সরকার যখন ছিল, অত্যন্ত জোরালোভাবে এই ফারাক্কা বিষয়টিকে উত্থাপন করে তারা উদ্যোগ গ্রহণ করেনি, এটা খুব সত্য এবং এটাকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা বলতে পারি। তাহলে এখন আবার আমি শেষ কথাটা বলি, কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, কূটনৈতিক যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু এভাবে আসেনি। কারণ এছাড়াও এটাকে আন্তর্জাতিকভাবে যে একটা আন্দোলন বা একটা অবস্থান করা দরকার, সেটা আমাদের বিদেশের হাই কমিশনার, অ্যাম্বাসেডার আছে, তাদের করা উচিত। দেখুন, তাদের দুজন শ্যাম কানাপ্পান এবং সুরেশ প্রভু নামে তাদের দুজন ইঞ্জিনিয়ার এবং কূটনীতিক আছে, যারা আমেরিকা আপনার টেক্সাসের, তাদের আবার টেক্সাস তাদের একটি যে রাজ্য, তারাও কিন্তু আপনার অর্থায়ন করতে পারে। সেখানে তারা অর্থায়ন করার জন্য মেগা প্রকল্পকে বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু কোথায়? আমাদের তো সেরকম উদ্যোগ নেই। আমরা জানি যে আপনার ইউএনের যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের বায়োডাইভার্সিটি, অর্থাৎ আমাদের পরিবেশ যেখানে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু আমাদের সহযোগিতা করবে ইউনাইটেড নেশনস, তারা সহযোগিতা করবে। কিন্তু আমাদের দেশে সেইরকম উদ্যোগ গ্রহণ করে প্রচারটা আমাদের সেভাবে হচ্ছে না। এবং এই কথাটি হেলসিঙ্কি রুলসে আজকের কোনো অবস্থা থেকে কোনো ছোটোখাটো দেশ বা অন্য দেশের পানিকে এককভাবে কেউ গ্রহণ করতে পারে না। আপনি নিজে জানেন 54টা নদী আছে, এই 54টা নদী হিমালয় থেকে প্রবাহিত হয়েছে। এই 54টা নদীর পানি সম্পূর্ণভাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে। আমাদের যে 24,000 কিলোমিটার যে আপনার পানি প্রবাহিত নদী হতো, তার সেখানে 4,000
700 কিলোমিটার পর্যন্ত আমরা এখন পানি পাই। তাহলে আপনি বলবেন যে ফারাক্কায় আমাদের অসুবিধাটা কোথায় হলো? আপনি শুনুন, ফারাক্কায় অসুবিধাটা হলো আমরা যে ফসল পাই, যে ফসল উৎপাদন হয়, এটা পাই 1/3, 3/1 আর ফারাক্কার পানি যদি আমরা পেতাম, তিস্তার পানি যদি আমরা পেতাম, ঠিকমতো পেতাম, তাহলে আমাদের ফসল এত বেশি হতো যে আমরা এটা রপ্তানি করে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম। যে ফসলটুকু পাই সেটা হলো আধুনিক কৃষি প্রকল্পের জন্য এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি চাষের কিছুটা তো আমাদের হচ্ছে, সেটা থেকেই আমাদের এখানে আজকে এই অবস্থা। সুতরাং পানির প্রাপ্যতা যদি সঠিক থাকতো, মজলুম জননেতা মৌলানা ভাসানী, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং অন্যান্য নেতাদের প্রচেষ্টায়, তাহলে আমাদের অর্থনীতি, কৃষি শিল্প আরও বিকশিত হতো, আরও উন্নত হতে সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে আমরা এই 50 বছরে যে বিষয়টি পাইনি, এখন নতুন করে শান্তিপূর্ণভাবে কূটনৈতিক পদ্ধতিতে আমরা এই সমস্যার সমাধান চাই। কারণ সবসময় স্লোগান বা সবসময় আমাদের অন্য কথা বললেই হবে না। বাস্তব পদক্ষেপ তারেক রহমান সরকার গ্রহণ করবে বলেই যা আমরা জানি। কারণ উনি ধীরস্থির শান্তভাবে বিপক্ষ দলকে কঠোর সমালোচনা না করে কাজের অগ্রগতিকে কিন্তু একের পর এক পরিকল্পনা কিন্তু গ্রহণ করছেন। এই যে পদ্মা ব্যারেজটা করেছেন, আপনি দেখুন, পদ্মা ব্যারেজ করেছে প্রকল্প, কেউ ভালো মতো, কেউ ভালো, এত প্রচারও নাই, কিন্তু এইটাকে যাচাই বাছাই করে পদ্মা ব্যারেজ করেছে, যাতে করে আমাদের পানির প্রাপ্যতা ঠিক থাকে, পানি যাকে রিজার্ভ করতে পারি, যাতে সেখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি অথবা যদি শুষ্ক মৌসুমে আমরা কৃষির ফলনকে বৃদ্ধি করতে পারি। এবং এটাও ঠিক, উত্তরবঙ্গে দেখবেন কৃষি শিল্প হবে, অর্থাৎ আমাদের যে ফল, বিপুল পরিমাণ যে ফল হয় তার ইন্ডাস্ট্রি হবে এবং সেখান থেকে আমরা এর রপ্তানি করতে পারব। সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব, অবশ্যই সামগ্রিক অর্থনীতিতে আমাদের একটা আমরা ভারতের সাথে পানির বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টি যখনই উত্থাপন হয় তখনই একটি কথা বলা হয় যে এই সম্পর্কটা যেন ন্যায্যতার হয়, সমতার হয়। ওই জায়গাটিতে যদি আচ্ছা, ঢাকা দিল্লির সম্পর্ক আপনার ন্যায্যতা এবং সমতা না হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশটি একটি সম্পূর্ণভাবে একটি অসাম্প্রদায়িক, এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ আছে। দেখুন কত ধৈর্যের সাথে আছে। আমি একটি উদাহরণ দিই, আলোচিত হয়েছে, শুভেন্দুবাবু সেখানে নির্বাচিত হয়েছেন, খুব ভালো, তিনি নির্বাচিত হয়েছেন, আনন্দের কথা। কিন্তু দুদিন পরে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কি কখনো বলতে পারেন যে আমি মুসলমানদের ভোট পাইনি? এটা কোনোদিনই বলা যায় না। আমাদের বাংলাদেশে কেউ কখনো বলেনি যে আজকে অমুকের ভোট পাইনি, অমুকের ভোট দেয়নি। এটা ছিল অনেকটা শিশুসুলভ অথবা সচেতনভাবে একটু উনি এইভাবে বলেছেন। উনি যখন নির্বাচিত হবেন বলবেন আমি সকলেরই ভোট পেয়েছি, সকলেই আমাকে ভোট দিয়েছে। কিন্তু সেই কারণের জন্য ঢাকা নয়াদিল্লির সম্পর্ক মোটেই তিক্ততার মধ্যে যাবে না। আমাদের দেশটি ছোট এবং আমরা একটা উদ্যোগ গ্রহণ করব বলে মনে করছি। আপনি একটু শুনুন সঞ্চালক মহোদয়, সেটি হলো আমাদের সার্ককে পুনর্গঠিত করতে হবে। এই সার্ক পুনর্গঠিত করলে একই টেবিলে বসলে সেখানে নেপাল বলেন, সেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান আর হচ্ছে মালদ্বীপ, এর সকলেই মিলিতভাবে আমরা যখন বসবো তখন সকলেই সকলের বিষয়টাকে উপলব্ধি করব। আপনি বোধহয় নিউজটা দেখেছেন, নেপালের নতুন প্রধানমন্ত্রী, তাকে পাঠানো হয়েছিল একজন সেক্রেটারি, তিনি বলেছেন যে মোদি সাহেবকে আনার দরকার। এবং ওই কথার সাথে আমার মনে হলো যে আলেকজান্ডার যখন পুরুকে বন্দি করেছিলেন তখন আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন কেমন ব্যবহার প্রত্যাশা করেন আপনি আমার কাছে? উনি বলেছিলেন, মাথা উঁচু করে বলেছিলেন, রাজার প্রতি রাজার ন্যায়। মানে রাজাকে যেভাবে সম্মান করে তুমিও সেভাবেই সম্মান করবে। সুতরাং নেপালের এই প্রধানমন্ত্রীও সেভাবেই বলেছেন। জি বলুন। জি, অনুষ্ঠানের একেবারে শেষে একটি বিষয় আলোচনা করে অনুষ্ঠান শেষ করবো। আপনি নিশ্চয়ই দেখেছেন, খবরটা আপনার নজরে এসেছে যে মিরপুরে যে শাহ-আলীর মাজার, সেই মাজারে বৃহস্পতিবারে হামলার ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে আমরা মাজারে হামলার ঘটনা দেখেছি। এই ঘটনার জন্য জামাতকে দায়ী করা হচ্ছে, যদিও জামাত আনুষ্ঠানিকভাবে এই ঘটনার সাথে কোনো ধরনের সংযুক্ত থাকার অভিযোগ অস্বীকার বা নাকচ করেছে। এই যে মাজারে হামলার যে ঘটনা, এখন তো একটি নির্বাচিত সরকার, 2.5 মাস প্লাস বয়স, এই জায়গাটিতে একটু দৃষ্টি দেওয়া দরকার কিনা? দেখুন, একটা বিষয় হলো কি যে মাজারে যারা হামলা করছে তারা কোনো ক্রমেই
আমাদের দেশে শান্তি, স্থিতিশীলতা, আমাদের অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্ম পালনের স্বাধীনতাকে স্বীকার করে না। মাঝারে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, এই যে মব কালচার একটা কথা হয়েছিল সেটাকে বজায় রাখতে চায়। মাজার আছে, মাজারের মতো থাকবে, যার যার ধর্ম তিনি প্রতিপালন করবেন। এখানে বাধা দেওয়া, বাধাগ্রস্ত করা, দেশকে অস্থিতিশীল করবার জন্য আপনি নিশ্চয়ই জানেন এমন কোনো অপশক্তি আছে, সেই অপশক্তি হয়তো একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিন্তু সেটা করতে পারে। আজকাল তো আপনি তো জানেন যে যেভাবে সারা পৃথিবীতে ষড়যন্ত্র এবং আইটি, বিশেষ করে আইটি একটা হয়েছে না, এআই, যেটা আমি চায়নায় দেখে এসেছিলাম, আশ্চর্য, সেটাও ভিন্ন সাবজেক্ট। এআই যেভাবে হয়েছে, ঠিক মাজারের ক্ষেত্রেও ঠিক সেভাবেই আজকে একটা মিথ্যা, ভ্রান্ত, অস্থিতিশীল পরিবেশ আপনি বলেছেন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা করছে। সুতরাং গণতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক সরকারের কর্তব্য হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধীরস্থিরভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে, এগুলো সঠিক যৌক্তিকভাবে আইনের প্রয়োগ করতে হবে, মব সংস্কৃতিকে সম্পূর্ণভাবে দমন করতে হবে, কিন্তু আইন এবং আদালত এর মাধ্যমে এগুলো করতে হবে, এটা আমি বিশ্বাস করি। জি, আমরাও সেই বিশ্বাস রাখতে চাই। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।